আচ্ছা, তো আমরা আজকে আমাদের পড়ার কথা কি? প্রকৃতি প্রকৃতি ও প্রত্যয়। এটা এমন একটা টপিক, দেখেন খুব কঠিন একটা টপিক কিন্তু। তো এই টপিকটা, হ্যাঁ, আচ্ছা, আজকে একটু মানে এই অধ্যায়টা এমন একটা অধ্যায় যেটা মানে খুব কি বলে, বেশি করে যদি আলোচনা করা হয় আপনারা বুঝবেন না। হ্যাঁ, হ্যাঁ, ক্লাসটা রেকর্ডিং করা হচ্ছে, সমস্যা নেই। তো খুব বেশি আলোচনা করলে আপনারা কিন্তু আসলে বুঝবেন না। তো আমরা সংক্ষিপ্ত পরিসরে ২টা ক্লাসে এটা ভাগ করে আমরা শিখব। আজকে কিছু জিনিস শিখব আর পরবর্তী ক্লাসে শিখব। ঠিক আছে? যাতে আপনাদের মনে থাকে সব পড়াগুলো। তো খেয়াল করেন, প্রকৃতি ও প্রত্যয় কাকে বলে এটা কি আপনারা জানেন? বলেন তো, প্রকৃতি কাকে বলে আর প্রত্যয় কাকে বলে? এটা হচ্ছে প্রত্যয়। গুড। আপনি এ বিষয়ে ভালো ধারণা আছে তাহলে হয়তোবা। তো একটা জিনিস দেখেন, আ পরীক্ষায় প্রকৃতি প্রত্যয় কিভাবে আসে? আগে এটুকু বোঝেন। যেমন পরীক্ষায় আসবে কিভাবে দেখেন। চলন্ত, চলন্ত আসবে। এই যে যেটা আসবে, এই শব্দটাকে আপনি ভাঙতে পারবেন। তো ভাঙলে দেখেন আপনি ২ টা অংশ পাবেন। এই শব্দটাকে আমরা যদি ভেঙে ফেলি, একটা পাবেন কি? চল। এর সাথে কি পাবেন? অন্ত। খেয়াল করেন। শব্দকে ভাঙবেন। ভাঙলে আপনি হলো ২ টা অংশ পাবেন। একটা হচ্ছে ধরেন সরকারি। সরকারি শব্দটাকে যদি আপনি ভাঙেন, তাহলে কি পাবেন? একটা হলো সরকার, আর একটা পাবেন কি? ই। সরকার যোগ ই, সরকারি। তাই না? যদি হয় দরকারি, দরকারি, তাহলে কি পাবেন? একটা পাবেন দরকার, আর একটা হচ্ছে এর সাথে পাবেন ই। তো প্রকৃতি প্রত্যয়টা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে যে এই যে শব্দটা ভেঙে ২ টা অংশ পেলেন, ২ টা অংশের মধ্যে দেখেন একটার অর্থ আছে, আর একটার অর্থ নাই। আপনি খেয়াল করেছেন? দরকার কিন্তু অর্থবোধক শব্দ। কিন্তু ইর কোনো অর্থ আছে? নাই। সরকারের কোনো অর্থ আছে? ইর কোনো অর্থ আছে? না। আচ্ছা, চলের অর্থ আছে? চলের অর্থ আছে। অন্তর অর্থ আছে কি? অ অন্তর অর্থ আছে? এই অন্ত মানে কি কেউ বলতে পারবেন? না, না। এগুলোর সাথে অন্য কিছু যুক্ত করতে হয়। তো এই আ প্রত্যয়টা হচ্ছে অ্যা ইয়া যে অতিরিক্ত কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি, অতিরিক্ত কি? কিছু বর্ণ, এগুলো কিন্তু শব্দ না। প্রত্যয় কিন্তু কখনো শব্দ না। এগুলো হয় বর্ণ অথবা বর্ণ সমষ্টি। এই বর্ণ বা অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টিগুলোকে বলা হবে প্রক আ আ প্রত্যয়। ঠিক আছে? এগুলোর কাজটা কি? এরা কোনো একটা মূল শব্দের সঙ্গে বসে সেই শব্দটার অর্থটাকে পরিবর্তন করে। যেমন সরকার একটা অর্থবোধক শব্দ, তা আর সরকারি কি এক জিনিস? সরকার আর সরকারি এক জিনিস? দরকার আর দরকারি কি এক জিনিস? ঘর আর ঘরোয়া ২ টা কি এক জিনিস? না। তাহলে এই অর্থের পরিবর্তনটা করছে কে? মূল শব্দের সাথে অতিরিক্ত কিছু বর্ণ এসে বা বর্ণ সমষ্টি বসে এই অর্থটাকে পরিবর্তন করছে। এই এগুলোকে বলা হবে যে বর্ণ বা বর্ণ সমষ্টি অতিরিক্ত গুলো, যেগুলোর নিজস্ব কোনো অর্থ নাই, মূল শব্দের সাথে বসে অর্থ পরিবর্তন করবে, সেগুলো হবে প্রত্যয়। ঠিক আছে? আর এখন আসেন তাহলে প্রকৃতি কোনটা? মূল শব্দটা। মূল শব্দটা হচ্ছে প্রকৃতি, অর্থাৎ যে শব্দটার অর্থ আছে, অর্থবোধক শব্দটা, সেটা হচ্ছে প্রকৃতি।
এখন আহ, আমি একটু উদাহরণ দেই, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি একটা ছক লিখে দিই আপনাদেরকে, দেখেন, তাহলে বুঝতে আরো ক্লিয়ার হবে। মূল সব সরি শব্দ, মূল শব্দ, মূল শব্দ আর হচ্ছে প্রত্যয়। আপনি যত শব্দ আছে, আপনি কিছু শব্দ বলেন, যেমন দর্শক, খেয়াল করেন, দর্শক এর মূল শব্দটা কি? দৃশ। দৃশ। আমরা নক পরে বলি, প্রত্যয় কিভাবে কোনটা বসবে সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে জাস্ট আমরা যাতে এমসিকিউ পরীক্ষায় অন্তত পারি সেই রকম একটা অবস্থানে যাব। দৃশ যোগ অক, তাই না? দর্শক। হ্যাঁ, দৃশ যোগ অক। এখন এই যে মূল শব্দ এখানে কি বসলো? দৃশ। আর প্রত্যয় কি? পরবর্তী অংশটা হচ্ছে প্রত্যয়। তারপরে হচ্ছে কি বলে আপনার ওই যে সরকারি, সরকারি, সরকার, এর সাথে অতিরিক্ত যাই বসবে সেটাই হচ্ছে প্রত্যয়। আপনি যদি বলেন জমিদারি, জমিদারি, দেখেন, জমিদার এখানে মূল শব্দ, আর এর সাথে অতিরিক্ত অংশটা কি? ই। এই যে আপনি শব্দগুলোকে ভাঙলে, সব শব্দগুলোকে ভাঙলে আপনি দুইটা অংশ পাবেন। মানে প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে দুইটা অংশ, দুইটা অংশের একটা মূল শব্দ। মূল যে শব্দটা, এইটা হচ্ছে প্রকৃতি, মূলটা হলো প্রকৃতি, আর অতিরিক্তটা হচ্ছে প্রত্যয়। ক্লিয়ার? এইটুকু নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? যারা বুঝিনি, একেবারে যাদের ফার্স্ট, যে আমরা প্রকৃতি প্রত্যয় আজকে প্রথম করছি। এখন কথা হচ্ছে প্রকৃতি কত প্রকার? বল। প্রকৃতি, প্রকৃতি হচ্ছে, প্রকৃতি হচ্ছে দুই প্রকার। দুই প্রকার, একটা হচ্ছে নাম প্রকৃতি, নাম প্রকৃতি, খেয়াল করেন, একটা হলো নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি। এখন নাম প্রকৃতি কোনটা আর ক্রিয়া প্রকৃতি কোনটা? শোনেন, আহ, এখন তাহলে বিভক্তিহীন নাম শব্দ কোনটা? আচ্ছা। এইভাবে বুঝতে গেলে আপনাদের একটু কষ্ট হবে, আমরা যদি বইয়ের ভাষায় বুঝতে যাই, আমরা আমাদের মতো করে বুঝতে থাকি। ঠিক আছে? হ্যাঁ। এখন দেখেন, বাংলা শব্দে পদ কত প্রকার বলেন তো? 5 প্রকার। মূলত কিন্তু মূলত পদ হলো 2 প্রকার। একটা হচ্ছে ক্রিয়াপদ আর একটা হলো নামপদ। একটা ক্রিয়াপদ আর একটা নামপদ। তো ওই ক্রিয়াপদ বাদে বাকি যা আছে সবই কি? নামপদ। এটা কিন্তু আহ, অনেক সময় পরীক্ষায়, এমসিকিউ পরীক্ষায় আসে যে পদ মূলত কত প্রকার, পরীক্ষায় আসে। আমরা বেশিরভাগে 5 প্রকার লিখে দিয়ে আসি। আজকের পর থেকে যেন এই ভুলটা আর না হয়, হ্যাঁ? তো তাহলে প্রকৃতি, সরি, পদ মূলত 2 প্রকার, একটা হলো নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এই যে এই শব্দগুলো আবার একটু খেয়াল করেন, এই শব্দগুলার মাঝখানে যে দেখেন, আপনি যে এই শব্দগুলোকে এখানে নিয়ে এসে ভাঙলেন না, ভাঙার পরে একটা হলো প্রত্যয় পেলেন আর একটা হচ্ছে মূল শব্দ পেলেন। এই মূল শব্দগুলোর মধ্যে দেখেন যে কোনোটা কোনোটা আছে ক্রিয়া আর কোনোটা আছে নাম। ক্রিয়া বাদে যা আছে সবই নামপদ। যেমন আছে অবশ্যই। আমি একটা সহজ দিয়ে আগে উদাহরণ দিই। ধরেন চলন্ত, চলন্ত, চলন্তকে ভেঙে ফেলেন তো। চল যোগ অন্ত। একটা এখানে কি? চল,
চলটা কি ক্রিয়াপদ না? ক্রিয়াপদ। এই ক্রিয়াপদ যেটার হলো মূল অংশটা হচ্ছে ক্রিয়াপদ, সেটা হলো ক্রিয়া প্রকৃতি। কিন্তু জমিদার, সরকার এগুলো কি ক্রিয়াপদ? এগুলো কি ক্রিয়া? না, এগুলো হচ্ছে নামপদ। তাহলে এগুলো, যেগুলোর মূল অংশটা হচ্ছে ক্রিয়াপদ, সেগুলো হলো ক্রিয়া প্রকৃতি। আর যে মূল শব্দগুলো হচ্ছে ইয়া, কি বলে, নামপদ, সেগুলো হচ্ছে নাম প্রকৃতি। নাম প্রকৃতি। এখন দেখেন এই প্রকৃতির নাম অনুসারে কিন্তু প্রত্যয়ের নামকরণ করা হয় সবসময়। প্রত্যয়ের কিন্তু নিজস্ব নাম নাই। যদি আহ, এই ক্রিয়া প্রকৃতির সাথে কোনো প্রত্যয় বসে, যেমন ক্রিয়া প্রকৃতির সাথে অন্ত বসছে, এই যেহেতু এটা প্রকৃতি, অতএব এটার নামে এর নাম হবে কৃত প্রত্যয়। ঠিক আছে? ক্রিয়াপদের নাম অনুসারে এর নাম কি হলো? নামটা চেঞ্জ হলো, কৃত প্রত্যয়। আবার খেয়াল করেন, নাম প্রকৃতির ক্ষেত্রে এটাও কিন্তু ওই মানে প্রকৃতির নাম অনুসারে প্রত্যয়টার নামটাও চেঞ্জ হয়ে যাবে। যেমন হচ্ছে সরকার কি নাম প্রকৃতি না? সরকার নাম প্রকৃতি, আপনারা বুঝতে পারছেন তো? সরকার যেহেতু নাম প্রকৃতি, সরকারের সাথে যে প্রত্যয়ে বসুক সেটা হবে তদ্ধিত প্রত্যয়। তাহলে প্রত্যয় তো দুই প্রকার, এক হচ্ছে কৃত প্রত্যয়, আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় কোনটা? যেটার মূলে ক্রিয়া আছে, যে শব্দের মূলে ক্রিয়া আছে। আর তদ্ধিত প্রত্যয় কোনটা? যেটার মূলে একটা নাম নাম শব্দ আছে। এই নাম শব্দটার নাম প্রকৃতিটার নাম, আর একটা নাম হচ্ছে প্রাতিপদিক। প্রাতিপদিক। এমসিকিউ পরীক্ষায় কিন্তু আসতে পারে যে প্রাতিপদিক কাকে বলা হয়। হ্যাঁ, নাম প্রত্যয় না, নাম প্রকৃতি। হ্যাঁ, এই কথাটাতে যাইতাম। একটু আগে একজনে বলছিল যে বিভক্তিহীন নাম শব্দগুলোকে বলা হয় কি? নাম প্রকৃতি, বা এগুলোর নামই হচ্ছে প্রাতিপদিক। ঠিক আছে? বা এগুলোর সাথে এই বিভক্তিহীন, দেখেন এই জমিদারের সাথে বিভক্তি আছে। এই বিভক্তির কথাটা যেহেতু আসলো, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করানো দরকার। সেটা হচ্ছে বিভক্তি। দেখেন, বিভক্তি আর হচ্ছে প্রত্যয়, এই দুইটার মধ্যে আসলে তফাৎটা কি আর মিলটা কি কেউ জানেন? দুইটার শব্দের শেষে যোগ হয়, গুড। তারপর আর কি মিল আছে? দুইটাই দুইটাই সেম জিনিস। দুইটাই সেম জিনিস, কিন্তু দুইটা বসে দুই জায়গায়। বিভক্তি, আচ্ছা, বিভক্তি না, এখানে কারকের বিষয় না। আহ, দেখেন, বিভক্তি আর প্রত্যয় আপনি কখনো দেখে আলাদা করতে পারবেন না যে এগুলো আসলে কোনটা বিভক্তি আর কোনটা প্রত্যয়। দুইটারই নিজস্ব কোনো অর্থ নেই। মিলগুলো দেখেন, বিভক্তি আর প্রত্যয় দুইটারই নিজস্ব কোনো অর্থ নাই। দুইটাই হলো কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি। ঠিক আছে? দুইটাই শব্দের শেষে বসবে। তারপর দুইটাই শব্দের শেষে বসে মূল শব্দের অর্থ পরিবর্তন করবে। তা দুইটা চরিত্র একই রকম না। এজন্য বিভক্তি আর প্রত্যয় মূলত একই, কিন্তু দুইটা তফাৎ আছে সামান্য। তফাৎটা কোথায়? যেমন দেখেন, আহ, হ্যাঁ, একটু একটু ক্লিয়ার হবেন আপনারা। দেখেন, ওই একটু আগে সরকারি লিখলাম না? সরকার, সরকার, এর সাথে যদি আমি যুক্ত করি, যুক্ত করি, এটার নাম কি হবে? এটা, এটার নাম হচ্ছে প্রত্যয়। খেয়াল করেন। আবার যদি বলি সরকারি চাকরি
দরকারি। দেখেন এখানে সরকারের সাথে কি যুক্ত করলাম, একটা ই যুক্ত করলাম, এখানে একটা ই যুক্ত করলাম। তাহলে এই ইর নাম কি বলবে? এটাও কি প্রত্যয়? না, তফাৎটা এই জায়গায়। যখন এই কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের শেষে বসে, সেটার নাম হচ্ছে প্রত্যয়। কিন্তু সেটা যখন কোনো বাক্যে বসে, তখন সেটা হলো বিভক্তি। ক্লিয়ার? তফাৎটুকু হলো এই জায়গায়। আপনারা কিন্তু এখানেও একটা এমসিকিউ প্রশ্ন পাইতে পারেন পরীক্ষায়, যে বিভক্তি আর প্রত্যয়ের মধ্যে পার্থক্যটা কি? বুঝেন নাই? আমি আবারও বলি, দেখেন এখানেও ই আছে, এখানেও ই আছে। তাহলে দুইটার মধ্যে তফাৎটা হচ্ছে, যদি কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি, এটা একটা বর্ণ না? এই বর্ণ, যদি কোনো অতিরিক্ত বর্ণ বা বর্ণ সমষ্টি কোনো শব্দের শেষে বসে, তাহলে সেটার নাম হচ্ছে প্রত্যয়। আর যদি কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি আহ, কোনো বাক্যে বসে, বাক্যে বসে, বাক্যে বসে তার অর্থটা পরিবর্তন করে, সেটাকে কি বলা হবে? বিভক্তি। সেটা হলো বিভক্তি। বাক্যে বসলে বিভক্তি, একই জিনিস। বাক্যে বসলে বিভক্তি, আবার হচ্ছে শব্দে বসলে সেটা হলো প্রত্যয়। ক্লিয়ার? হ্যাঁ, বুঝিনি। যেমন ওই যে আর একটা শব্দ বলি, যেমন জমিদারি। জমিদারি, খেয়াল করেন, জমিদারি কোনো একটা শব্দ না? জমিদার, জমিদার হলো মূল শব্দ। জমিদারের সাথে কি বসলো? ই বসলো। তাহলে শব্দের সাথে যেহেতু ই বসছে, তাহলে এটা হবে প্রত্যয়। একই ই, এই ই যদি বাক্যে বসতো, যেমন আমার বাবার জমিদারি আছে, বা তোমার কি বাবার জমিদারি আছে, এভাবে যদি বলে কেউ, সেক্ষেত্রে দেখেন জমিদারের সাথে কি যুক্ত হলো, সেখানেও ওই একই জিনিস, কিন্তু সেটা বাক্যে বসলো। তোমার বাবার জমিদারি, এটা একটা পুরো বাক্য না? এই বাক্যে যখন বসলো, তখন সেটা হয়ে গেল বিভক্তি। তাহলে আমি আবার ছোট করে বলি, যে বিভক্তি আর প্রত্যয় একই জিনিস। তফাৎ হচ্ছে প্রত্যয় বসে শব্দের সাথে, আর বিভক্তি বসে বাক্যের সাথে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন আমরা খুব সংক্ষেপে আমরা বিভক্তি কি বলে, প্রত্যয়গুলো, বা সরি প্রকৃতিগুলো বের করব কিভাবে। প্রত্যয় আমরা দরকার হলে পরের ক্লাসেই শিখবো। খুব সহজে প্রকৃতিগুলো বের করা খুবই সহজ। আবার আপনাদের কাছে এখন দিলে খুব কঠিন মনে হবে। বা অনেক সময় এমসিকিউ পরীক্ষায় যে আসে, প্রশ্নগুলো আসে, সে প্রশ্নে দেখবেন যে কি বলে, প্রশ্ন দিয়ে বলা থাকে যে এটা কোন প্রকৃতি, বলা থাকে না? হ্যাঁ, কিভাবে খুব সহজভাবে দেয়া থাকে, মানে আপনি সিম্পলি আপনি বুঝতে পারবেন যে কোনটা কৃত প্রকৃতি আর কোনটা হচ্ছে তদ্ধিত প্রকৃতি। আমরা সেটা আলোচনা করব। তার আগে আর একটা জিনিস এই সময় একটু মনে হয়েছে, আমি একটু বলে নিই আপনাদেরকে। সেটা হচ্ছে, আহ, তাহলে শব্দ, দেখেন শব্দটাকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে কয়টা অংশ পাই? একটা হচ্ছে, একটা হচ্ছে প্রকৃতি পাই, একটা প্রকৃতি পাই, আর একটা পাই হচ্ছে প্রত্যয়। একটা পাই প্রকৃতি, আর একটা পাই হচ্ছে প্রত্যয়। এই প্রকৃতি আর প্রত্যয় দুইটা মিলে কি হয়? শব্দ তো আগে আপনাদেরকে বোঝার জন্য বলছি। এখন যেহেতু আমরা ব্যাকরণের মূল বিষয়গুলো পড়ছি, এখন একটু বুঝে নেন। প্রকৃতি আর প্রত্যয় দুইটা মিলে কি হয়, কেউ বলতে পারবেন? দেখেন, যদি যদি এটা ক্রিয়া প্রকৃতি হয়, দেখেন আমার, খেয়াল করেন, যদি এটা ক্রিয়া প্রকৃতি আর হচ্ছে প্রত্যয় যুক্ত হয়, তাহলে হলো কৃদন্ত পদ। কৃদন্ত পদ, কৃদন্ত পদ।
ক্রিয়া প্রকৃতি আর প্রত্যয় যুক্ত হলে কি হবে? কৃদন্ত পদ। আচ্ছা, এবার যদি হয় নাম প্রকৃতি, নাম প্রকৃতি আর তার সাথে যুক্ত হয় প্রত্যয়, তাহলে কি হবে? তদ্ধিতান্ত প্রত্যয় পদ, তদ্ধিতান্ত পদ। ক্লিয়ার? তাহলে আমি একটু আপনাদেরকে ক্লিয়ার করে দেই আবারও। খুব যেহেতু খুব কঠিন একটা অধ্যায় আপনাদের কাছে, সেহেতু একটু আমি স্লোলি আপনাদেরকে বুঝাচ্ছি বিষয়টা, এবং বারবার ঘুরিয়ে ফিরিয়ে বুঝাচ্ছি যাতে আপনাদের মনে থাকে। আহ, কি বলে? হুম, আচ্ছা, এখন দেখেন, কৃদন্ত পদকে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো, বা পরীক্ষায় যেটা আসবে সেই শব্দটাকে ভাঙলে আমরা দুইটা পদ পাবো, দুইটা জিনিস পাবো। একটা হচ্ছে প্রকৃতি আর একটা হচ্ছে প্রত্যয়। প্রকৃতি কত প্রকার? প্রকৃতি হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর একটা হচ্ছে নাম প্রকৃতি। নাম প্রকৃতির অপর নাম কি? প্রাতিপদিক। প্রাতি, আমি আবার লিখে দিচ্ছি, দেখেন, প্রাতিপদিক। আচ্ছা, আর ক্রিয়া প্রকৃতির মূল অংশের নাম কি? এটা ক্রিয়ামূল। এটা ক্রিয়ামূল অথবা অথবা ধাতু। হ্যাঁ, ক্রিয়ামূল অথবা ধাতু। তাহলে নাম প্রকৃতির অপর নাম হচ্ছে প্রাতিপদিক, আর ক্রিয়া প্রকৃতির অপর নাম কি? ক্রিয়ামূল অথবা ধাতু। যেটা ধাতু। ঠিক আছে? আচ্ছা, এখন কৃদন্ত পদ। আচ্ছা, 1 মিনিট ভাই, আমার আপা phone করছে। ক্লাসে আছি, ক্লাসে আছি। তাহলে আহ, যেটা হলো, আহ, প্রত্যয়ের নামকরণ কিসের দ্বারা হবে? প্রকৃতির নাম অনুসারে হবে প্রত্যয়ের নাম, নাকি? প্রকৃতির নাম অনুসারে হবে প্রত্যয়ের নাম। যদি মূল শব্দটা থাকে ক্রিয়া, তাহলে হবে কৃত প্রত্যয়। আর যদি মূল শব্দটা হয় হচ্ছে নাউন বা নাম, তাহলে সেটা হবে তদ্ধিত প্রত্যয়। আবার বলবো এই কথাই, শুরু থেকে না এইটুকু? আমি বলছি যে যদি শব্দের মূল অংশটা হয়, আপনারা যখন প্রত্যয়ের নামকরণ করতে যাবেন, প্রত্যয়ের নামকরণ করবেন কিসের দ্বারা? প্রত্যয়ের কিন্তু নিজস্ব নাম নাই, ওর নিজের অর্থ নাই, ওর নিজের কিচ্ছু নাই, সহায় সম্বলহীন। তো তার যখন নামকরণ করতে যাবেন, তখন দেখতে হবে আমার শব্দটার মূলে কি আছে। যে শব্দটা পরীক্ষায় আসবে, ধরেন দরকারি আসলো, এর মূল অংশটা কি? তো মূল অংশটা যদি দেখেন যে আহ, প্রকৃতি আছে বা নাম আছে, নাম প্রকৃতি, তাহলে হবে তদ্ধিত প্রত্যয়। আর যদি হয় হলো ক্রিয়া, তাহলে হবে কৃত প্রত্যয়। এখন মূল অংশটা আমরা বের করব কিভাবে? আমাদের এখন এইটা হলো প্রশ্ন, তাই না? মূল অংশটা বের করার জন্য আমি আপনাদেরকে বই থেকে কিছু উদাহরণ দেখাই, তাহলে খুব সহজ হবে আপনাদের। আমাদের বই, প্রত্যয় কত অধ্যায় আছে? 96 পৃষ্ঠা। 95 96। আচ্ছা, দাঁড়ান একটু, এখান থেকে উদাহরণগুলো দিলে হবে কি আপনাদের বুঝতে সহজ হবে। আচ্ছা, আমি কয়েকটা শব্দ লিখি। কাব্য। হ্যাঁ, আচ্ছা লিখি। পাঠক। এরপরে লিখি হচ্ছে চাকরানী। কঠিনগুলো আগে বলতে চাচ্ছি না। ছেলে কণা। তারপরে হচ্ছে ঈশ্বর। ঈশ্বর। তারপরে হচ্ছে গতি।
তারপরে হচ্ছে গম্য। আপনাদের সহজ দিয়ে দিলে আপনারা বাসায় যদি একটু প্র্যাকটিস করেন না, বক্তব্য, তাহলে অ্যাটলিস্ট আপনারা নির্ধারণ করতে পারবেন যে কোনটা ক্রিয়া প্রকৃতি আর কোনটা হচ্ছে নাম প্রকৃতি। এরপরে ধরেন হচ্ছে চরিত্র, তারপরে দেই হচ্ছে বাংলাদেশী। এই কয়টা দিয়ে আজকে আপনাদের মূল ইয়াটা ক্লিয়ার করব। আচ্ছা, আমরা শোনেন, মূল অংশটার শব্দের এগুলো সবগুলাই মূল অংশটা বের করব কিভাবে? মূল অংশটা সবগুলা আপনি একটু পড়ে দেখেন তো। বাংলাদেশী যে শব্দটা, শেষ থেকে ধরে আসি, বাংলাদেশ, এর মধ্যে কি কি যুক্ত আছে? একটা আছে হলো বাংলাদেশ, একটা আছে বাংলাদেশ, আর একটা এর সাথে কি যুক্ত আছে? ই। চরিত্র, চরিত্র, চর যোগ ইত্র। আচ্ছা, বক্তব্য, বক্তব্য। আচ্ছা, আমরা আপাতত, আপাতত বোঝার জন্যে, দেখেন আমরা ওই যে ইয়ের নিয়মে যাচ্ছি না, আপাতত বোঝার জন্য বক নিলাম, বা বস, ব্রিজ হবে এটা, না বস যোগ তব্য। দেখেন, গম যোগ জ, নাকি গতি, গম যোগ ই। আচ্ছা, ঈশ্বর, ইস যোগ বর। ছেলেপনা, ছেলে যোগ পনা। চাকরানী, চাকর যোগ আনি। পাঠক, পট যোগ অক। কাব্য, কবি যোগ জ। তাই না? এখন এই শব্দগুলা আপনি সবগুলোর মধ্যে খেয়াল করেন তো, এই যে বাংলাদেশ আছে, এখানে আছে বাংলাদেশ। আচ্ছা, আপনি বলেন তো, বাংলাদেশ শব্দটা আপনার কাছে খুব পরিচিত একটা জিনিস না? হ্যাঁ, কিন্তু এই বক্তব্যের ক্ষেত্রে বস। আচ্ছা, গম্য, গম্যের মধ্যে জ বাদ দেন। গম নিচে হসন্ত আছে আবার, নাকি? এই গম যোগ রস্বই। এরপরে এই, বুঝি নাই। উম, হ্যাঁ, গম যোগ তব্য, নাকি? আচ্ছা, কি লিখছি আমি কোথায়? কি গম যোগ তি। আচ্ছা, যেটাই থাক, আপনি শুধু আহ, বইয়ের ভাষায় আগে যায়েন না। আমার কথা হচ্ছে, আপনি খেয়াল করেন বাংলাদেশি, মূল শব্দটা ই বাদ দেন তো কি থাকে একটা? বাংলাদেশ। যেটারে দেখবেন যে একটা খুব পরিচিত শব্দ, মূল একটা শব্দ আছে, সেটা বুঝবেন এটা হচ্ছে নাম, নাম প্রকৃতি। যেটার ক্ষেত্রে যে দেখবেন যে খুব অপ্রচলিত, হয় ক্রিয়া বোঝা যাচ্ছে, হয় ক্রিয়া বোঝা যাচ্ছে, আর না হলে অপ্রচলিত কোনো একটা শব্দ ওর মধ্যে আছে, যেটা আপনি শোনেন না, ব্যবহার করেন না, ঠিক আছে? সেটা বুঝবেন যে এটা ক্রিয়া প্রকৃতি। হ্যাঁ, খুবই সহজ হিসাব। যেমন কাব্য, খেয়াল করেন কাব্য, এই মূলে কি আছে? কবি। কবি কি আপনার পরিচিত শব্দ না? কবি কি আপনার পরিচিত শব্দ না? পরিচিত শব্দ। তাহলে এটা বুঝতে হবে, এটা নামপদ। তার মানে এটা হচ্ছে তদ্ধিত নাম প্রকৃতি, আর এই প্রত্যয়ের নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, পাঠক, পাঠকের শেষ অংশটা দেখেন, অক, নাকি? এই পাঠ, পাঠ বলতেই কি বোঝায়? পাঠ বলতেই একটা হচ্ছে ক্রিয়া অটো চলে আসছে, নাকি? ক্রিয়া অটো চলে আসছে, তো ক্রিয়া থাকলে সেটা কি হবে?
কৃত প্রত্যয়। চাকরানি, চাকরানি, চাকরানির ক্ষেত্রে খেয়াল করেন, চাকরানির একেবারে শেষ অংশটা কি? আনি একটা আছে, মূল অংশটা কি? চাকর। তো চাকর খুব প্রচলিত একটা শব্দ না? সেটা কি কোনো ক্রিয়া? সেটা কি কোনো ক্রিয়া? না, চাকর কোনো ক্রিয়া নয়। তার মানে এটা হচ্ছে তো হচ্ছে নামপদ। ছেলেপনা, ছেলেপনা আপনি চিন্তা করেন, আমার কথা শোনেন, ছেলেপনা আপনি চিন্তা করেন, শেষের অংশটা বাদ দেন, পনা, পনা বাদ দেন। আচ্ছা, তো ছেলে থাকলো, ছেলে, ছেলের হচ্ছে অর্থটা কি? এটা অর্থবোধক একটা শব্দ, যেটা আপনি প্রচলিত শব্দ শুনছেন আপনি, অর্থবোধক। সেটা হচ্ছে নাউন বা নামপদ। তাহলে এর প্রত্যয়টার নাম কি হবে? তদ্ধিত প্রত্যয়। এটার নাম কি? এটার নাম কি? প্রাতিপদিক বা নামপদ, নাকি? আচ্ছা, এবার আসেন ঈশ্বরের ক্ষেত্রে। আচ্ছা, ইস যোগ বর আমরা পরে চিন্তা করি, আগে যদি আপনি ঈশ্বর, দুইটা ধ্বনি না এখানে? দুইটা ধ্বনি না? ইস আর আর একটা কি? অর। তো আপনি অর বাদ দেন, অর বাদ দিলে থাকে কি? ইস। ইস, এই ইস দীর্ঘই আর স, জীবনে শুনছেন এটা কোনো অর্থ আছে? মানে এটা কি আমাদের শোনার শোনা চেনা জানা কোনো শব্দ? না। এই যে অপ্রচলিত, অজানা, অচেনা, অপ্রচলিত, মানে এটা কি? ক্রিয়া। এটা ক্রিয়ার মূল, ক্রিয়াকে ভাঙতে 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 এই পর্যায়ে নিয়ে আসছে, জন্য এটা আমরা চিনতে পারছি না। ক্লিয়ার? একইভাবে গতি, গতি, গতির ক্ষেত্রে আপনি ওই যে ইয়া যদি হয় গম, এই গমের নিচে আবার দেখেন হসন্ত আছে, এই গম মানে কি? আপনি কি শুনছেন কখনো? গতি, গতি আমরা গতি নিয়ে আগে চিন্তা করি, গত যোগ ই, গত যোগ ই, তাই না? গম পরে চিন্তা করি আমরা, আগে গত যোগ ই। এখন ই বাদ দিলে গত মানে কি? আচ্ছা, এই একইভাবে বক্তব্য, তব্য বাদ দেন। হ্যাঁ, এখানে হচ্ছে আহ, এটা আরেকটু বিস্তারিত আলোচনায় যেতে হবে। ক্রিয়ার মূলের সাথে হসন্ত বসে যদি সেটা সংস্কৃত উম, হয়, ক্রিয়ামূল হয়। ঠিক আছে? আর আমরা সাধারণত উচ্চারণের ক্ষেত্রে যেটা করি, আমি উচ্চারণের কথা বলি, যখন আপনি যে কোথাও উচ্চারণ একেবারে থেমে যাবেন, সেখানে হসন্ত। ঠিক আছে? দেখেন উচ্চারণের ক্ষেত্রে আপনি থেমে গেলে সেখানে হসন্ত। এরপরে হচ্ছে দুইটা বর্ণকে যুক্ত করবেন, সেখানে দিবেন হসন্ত। ঠিক আছে? এখন থেমে যাবেন কোথায়? যেমন দেখেন যে এই, যদি এই রকম হতো গম, তখন আপনি কি উচ্চারণ করতেন বলেন তো? হুম? গম, তখন উচ্চারণ হচ্ছে গম, গম, একটা শেষে অ থাকবে। কিন্তু এই অটাকে যদি আপনি ভ্যানিশ করে দিতে চান, উঠাই দিতে চান, তাহলে হসন্ত দেন, হসন্ত যান। এবার থেমে গেলেন আপনি, গম। ঠিক আছে? আরো হসন্তের আরো ব্যবহার আছে, সেগুলো ক্ষেত্র বিশেষে জানবো। তাহলে আমি আজকে যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চেষ্টা করলাম, আপনারা যে পরীক্ষায় যেটাই আসুক, সে জিনিসটা আপনারা দেখবেন, দেখে ও দুইটা ধ্বনি পাবেন তো শব্দগুলোতে, দুইটা ধ্বনি পাবেন, দুইটা ধ্বনির পরের ধ্বনিটাকে বাদ দেন, পরের ধ্বনিটা বুঝবেন এটা হচ্ছে প্রত্যয়যুক্ত হয়েছে। এখন পূর্বে যে ধ্বনিটা পাবেন, এই ধ্বনিটাকে আপনি দেখেন যে আপনার চেনা জানা পরিচিত কোনো শব্দের মধ্যে পড়ে কিনা। যদি দেখেন যে, হ্যাঁ স্যার,
আমি যাব সেখানে, যাব। তাহলে আহ, মূল যে শব্দটা সেটা যদি অর্থবোধক হয় সেটা হবে নামপদ। আর যদি দেখেন যে একটা সরাসরি ক্রিয়া বুঝতে পারছেন যে আপনি এটা ক্রিয়া, আপনি যদি বুঝতে পারেন যে এটা ক্রিয়া, তাহলে বুঝবেন যে এটা তো সরাসরি কৃত প্রত্যয় বা কৃত প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি। আর যদি ক্রিয়া না বুঝে দেখেন যে ইয়া আছে, কি বলে আপনার, অপ্রচলিত কোনো বর্ণ, শব্দ বা অপ্রচলিত কোনো ধ্বনি, তাহলে বুঝবেন এটা কি, এটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। ঠিক আছে? এবার আসেন, যত ইয়া আছে, ক্রিয়া প্রকৃতিগুলা, শব্দের যে মূল অংশটা, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি আর একটা কি নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতির সামনে এরকম একটা রুটের মতো চিহ্ন দিবেন, এটা আসলে প্রকৃতির চিহ্ন। এটা দেখলে দেখতে রুটের মতো মনে হলেও এটা হলো কি প্রকৃতি চিহ্ন। কোন প্রকৃতি? এটা হলো ধাতু চিহ্ন, এটা হলো ধাতু চিহ্ন। ঠিক আছে? এই তার মানে এখানে আপনি যেটাই ক্রিয়া পাবেন সেটার নিচেই এখানে ধাতু চিহ্ন দিয়ে দিবেন, এগুলো ধাতু চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে? যে পট, যেমন আমরা এখানে যদি লিখি চলন্ত, উদাহরণটা আগেও মনে হয় দিয়েছিলাম, চলন্ত, ভেঙে ফেলেন, চলজ অন্ত। এবার খেয়াল করেন, এটা হচ্ছে চল, এটা ক্রিয়া প্রকৃতি। ঠিক আছে? এটা ক্রিয়া প্রকৃতি না? এর সামনে ওই ধাতু চিহ্ন দেন, এটা তো ধাতু আবার চলন্ত। আর ক্রিয়ার মূল অংশটা বের করার জন্য আরো একটা সহজ পদ্ধতি হচ্ছে কি, আপনি শেষ দিক থেকে বাদ দিতে থাকবেন। এই শব্দটা দেখেন, শেষ দিক থেকে বাদ দেন, ত বাদ দেন, কি থাকে? চলন। ন বাদ দেন, চল। এখনো একটা অর্থবোধক শব্দ আছে, কিন্তু যদি ল বাদ দেন আর কিছু থাকে না। তাহলে যে পর্যন্ত বাদ দেয়া যায়, বাদ দিতে 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 শেষে যে এসে যে অংশটা থাকে, এটাই তো হলো মূল জিনিসটা, তাই না? এইটাকে বলা হয় ধাতু। আর সেটার সামনে এই ধাতু চিহ্ন দিতে হবে। এবার এটা যেহেতু হচ্ছে ইয়া সংস্কৃত ধাতু, বাংলা ধাতু, তা সেহেতু এটার নিচে হচ্ছে একটা হসন্ত দিতে হবে। এখন আর একটা কথা প্রসঙ্গে আর একটা কথা আসলো, আমি আমি বলবো সেটা, তার আগে কত বাজছে? 10টা 6। আমি এই ছোট কথাটা বলে আপনাদেরকে পড়াটা ধরবো আমি, ঠিক আছে? আর পরের ক্লাসে ইনশাল্লাহ বাকি সবকিছু আমরা ক্লিয়ার করে ফেলবো। ওকে? আচ্ছা, আমরা যে এই প্রকৃতিগুলো পেলাম, তার মধ্যে কি কি ছিল? ক্রিয়া প্রকৃতি আর একটা হচ্ছে নাম প্রকৃতি। ক্রিয়া প্রকৃতি এগুলো কিন্তু আবার দুই প্রকারের। ঠিক আছে? ক্রিয়া প্রকৃতি কত প্রকারের? এগুলো হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে বাংলা ক্রিয়া প্রকৃতি, একটা হচ্ছে বাংলা ক্রিয়া প্রকৃতি, আর একটা হচ্ছে সংস্কৃত ক্রিয়া প্রকৃতি। এর সাথে নামকরণ করে হয় হচ্ছে বাংলা কৃত প্রত্যয়, বাংলা কৃত প্রত্যয়, আর একটা হচ্ছে সংস্কৃত কৃত প্রত্যয়। এখন বাংলা কৃত প্রত্যয় যেগুলো, সেগুলো শেষে হসন্ত বসে সাধারণত। ঠিক আছে? এখন তাহলে বাংলা কৃত প্রত্যয় বা বাংলা ক্রিয়া প্রকৃতিটা আমরা বের করব কিভাবে? প্রশ্ন না? এটা এটা বের করারও পদ্ধতিটা খুবই সহজ। এবং আহ, কি বলে, যেগুলো দিয়ে ধরেন যে কাউকে কিছু বলা হয় এবং সেটা খারাপ ভাষায়, খারাপ ভাষায় ভাবে, যেমন তুই কর, তুই তোকারি, এই ধরনের যে ইয়াগুলো দিয়ে যেটা বলা হবে, সেটাকে বলা হয় হচ্ছে বাংলা ক্রিয়া প্রকৃতি। যেমন হচ্ছে চ- চলন্তর ক্ষেত্রে খেয়াল করেন, চলন্ত। এখন এই মূল অংশটা কি? চল। এখন এটা দিয়ে দেখেন তো তুই তোকারি কোনো প্রশ্ন করা যায় কিনা? তুই চল, নাকি? ডুবন্ত, খেয়াল করেন, ডুবন্ত। অন্ত বাদ দেন, থাকে কি? ডুব, তুই ডুব, নাকি? হয় না?
তুই তোকারি করে যেটা দিয়ে প্রশ্ন করতে পারবেন খুবই সহজ ভাষায়, এর চেয়ে সহজ কিছু নাই। সেইটাই হচ্ছে বাংলা ক্রিয়া প্রকৃতি। ওকে। আর সংস্কৃতি ক্রিয়া প্রত্যয় ওটা একটু বেশি জিনিস, ওটা পরবর্তী ক্লাসে ধরবো আমরা। না হলে আমি আবার আজকে পড়াটা আপনাদের নিতে পারবো না, অনেক দিন থেকে আপনাদের পড়া নেই না। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি কি শিখলাম? প্রকৃতি কাকে বলে, প্রত্যয় কাকে বলে, দুইটা জিনিস শিখলাম। প্রকৃতি দেখতে কেমন, প্রত্যয় দেখতে কেমন সেটাও চিনলাম। আমরা কি এখন যে কোনো শব্দ, আপনারা বলেন তো, আপনারা দেখে দেখে পারবেন না? আমি কয়েকটা যদি প্রশ্ন ধরি আপনাদেরকে বই থেকে, আপনাদের বই খোলা আছে নাকি আপনাদের কাছে? বই খুলে রাখেন না, আমি কয়েকটা শব্দ আপনাদেরকে ধরি বই থেকে। যেমন বলেন তো পরলৌকিক। হ্যাঁ, যে কেউ। পরলৌকিক কিভাবে, আমাকে একটু ব্যাখ্যা ব্যাখ্যা করে বলেন তো। না না, পর না, এটা হচ্ছে পরলোক। পরলোক যোগ ইক। পরলোক যোগ ইক। হ্যাঁ, তাহলে হলো পরলোক। পরলোক কি একটা মূল, একটা পরিচিত আপনাদের চেনা জানা শব্দ, তাই না? আচ্ছা, এবার বলুন তো মিথ্যুক। ভাঙেন তো, মিথ্যুক। এর মূল শব্দটা কি? মিথ্যা। তো তাহলে যদি, হ্যাঁ, আসলে দেখেন, অনেক সময় এগুলো এই যে প্রকৃতি প্রত্যয় থেকে নিয়ে যায় সন্ধি বিচ্ছেদে দিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, যেমন মিথ্যুক, এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ হয় মিথ্যা চকুক। ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলা হয় পার্থিব। হ্যাঁ, মিথ্যা ক্রিয়ার মধ্যে পড়বে? উনি, আপনার প্রশ্ন বুঝিনি। ভাই, মিথ্যা বলা এক জিনিস আর মিথ্যা জিনিসটা এক জিনিস। হ্যাঁ, মিথ্যা এক জিনিস আর মিথ্যা বলা এক জিনিস, তাই না? আচ্ছা, আমি যদি বলি হচ্ছে আপনার কি বলে পাথুরে। চিন্তা করেন, এটা বাদ দেন, এটা বাদ দেন, পাথর যোগ এ, তাহলে সামনে কি থাকলো, একটা নাম। আচ্ছা, এবার যদি বলি আমি আপনাদেরকে নায়ক, এটা তো আপনারা মুখস্থ, ওই যে সন্ধি বিচ্ছেদে শিখছেন সেটা বললেন মুখস্থ, কিন্তু নায়কের ক্ষেত্রে দেখেন। আচ্ছা, অক বাদ দেন, অক বাদ দেন, নায়কের ক্ষেত্রে অক বাদ দেন, নাই থাকে। এবার নাই কি আপনার কোনো প্রচলিত শব্দ? নাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এখন তাহলে মোটামুটি এইভাবে আপনি দেখলেই বুঝতে পারবেন না? বাসায় এই ক্লাসটুকু মাথায় রাখবেন, আর বাসায় বসে বসে বইটা খুলে খুলে দেখবেন, আর এই জিনিসটা চিন্তা করবেন। চিন্তা করে ভাঙানোর চেষ্টা করবেন, ভাঙতে ভাঙতে দেখবেন যে আপনার জ্বরটা খুলে গেছে। হুম, বলেন স্যার। হ্যাঁ, বইয়ের মতো করে পরীক্ষায় আসবে। যেমন ওই যে আসলো, ধরেন এই চলন্ত আসবে, যদি এমসিকিউ রিটেনে আসে, ধরেন যে বলা থাকবে যে প্রকৃতি ও প্রত্যয়, নিজের শব্দগুলোর প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন। চলন্ত থাকলো, আপনি সমান দিলেন চল যোগ অন্ত, নাকি ঘুমন্ত, ঘুম যোগ অন্ত, নাকি এই, এভাবে আপনি লিখবেন। কিন্তু এমসিকিউ পরীক্ষায় তো বিভিন্ন ভাবে আসতে পারে।
বলা থাকলো যে চলন্ত, এটা কোন এর প্রকৃতি কি বের করেন, এর প্রত্যয় কি বের করেন, এভাবে বলা থাকতে পারে না? বা চলন্তর, চলন্তর আহ, চারটা অপশন দিয়ে বলা থাকলো যে চলন্তর সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি। এমসিকিউতে বিভিন্ন ভাবে আসতে পারে। আচ্ছা, তাহলে এটুকু আপনারা অবশ্যই মনে রাখবেন আশা করি। এবং আমার মনে হয় যে প্রকৃতি ও প্রত্যয় সম্পর্কে আপনাদের ভালো একটা ধারণা হয়েছে। প্রায় আমার মনে হয় 70-80% আপনারা নিজেরা অন্তত বের করতে পারবেন যে এটা কোন প্রকৃতি আর কোন প্রত্যয়। হ্যাঁ, এই প্রকৃতি প্রত্যয় এগুলো বললেই যথেষ্ট। সেটা আমরা পরে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসে। আজকে সময় আর মাত্র 15 মিনিট আছে। আমি একটু আপনাদেরকে পড়াটা ধরতে চাচ্ছি ভাই।